অশনি সংকেত পত্রিকা ও আমরা অপরাজিতা পত্রিকার আয়োজনে এবং কিশোর সাহার উদ্যোগে নৈহাটি সমরেশ বসু কক্ষে কাজী নজরুল ইসলামের শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান আপনারা দেখছেন। অনলাইন বার্তায়, সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমরা বাইরের পরিসরে এটা উপলব্ধি করি এবং দেখতেও পাই যে রবীন্দ্র নজরুলের যে চর্চাটা অন্তত বাইরের দিক থেকে যেটা সমাহিত হতো, অন্তত আমিও ছোটবেলায় বা স্কুল লাইফে যেরকম দেখেছিলাম, সেই ব্যাপারটা, সেই বিষয়টা অনেকটাই কমে গেছে, সাংঘাতিকভাবে কমে গেছে। আগে দেখতাম শুধুমাত্র ক্লাবে বা কোনো স্কুলে কলেজে নয়, পারিবারিক স্তরেও রবীন্দ্র নজরুলকে নিয়ে কখনো কখনো কবি সুকান্তকে নিয়ে অনেক অনুষ্ঠান সংগঠিত হতো, গ্রামে গঞ্জে তার নিদর্শন পাওয়া যেত এবং ওইসব অনুষ্ঠানের মধ্য দিয়েই ছাত্রছাত্রীরা বা পরবর্তী সময়ে যারা বড় মানুষে পরিণত হচ্ছে তারা কিছুটা তাদের সম্বন্ধে উপলব্ধি করতে পারত, জানতে পারত। কিন্তু এখন সুযোগটা একেবারেই কমে গেছে। এখানে যারা আছেন অনেকেই হয়তো খোঁজ রাখেন। সান্ধ্য কলেজে গেলে লাইব্রেরিয়ানের কাছে আমরা শুনতে পাই যে এই যে দেখছেন লাইব্রেরিতে আলমারি 3টে, এদিকে দেখছেন ওদিকে 3টে, এরা সব দিয়ে গেছে। ওরা বাড়িতে বই রাখতে চাইছে না আবর্জনা বলে, ওরা বই সমেত আলমারি নৈহাটি আরবিসি কলেজে পাঠাগারে দিয়ে গেছে। তা এটা একটা বাস্তব ছবি, এটা সমাজের চিত্র। কারণ আমরা এখন আর কেউ বই পড়ছি না। ওপারে দেখবেন যে যেখানে ওই পাঠচক্র ছিল, যেখানে বই আদান প্রদান হতো, অন্তত বয়স্ক লোকেরাও কিছু উপন্যাস পড়তেন। গ্রামে গঞ্জেও দেখেছি আমরা, এখনো আমার মা এখনো জীবিত এবং সে এখনো শরৎচন্দ্রের বই নিয়ে পড়াশোনা করে, মানে এটা অভ্যাস। তা সেই অভ্যাসটাই নেই, এখন চলে গেছে, একেবারে চলে গেছে, ছোট বড় সবার ক্ষেত্রে। তার উপরে কোনো কারণে যদি এইসব কবিদের বা মহাপুরুষদের বিষয় পাঠ্য তালিকায় না আনা হয়, তাহলে মানুষের পক্ষে, ছোট মানুষ যারা প্রথমে আকারে ছোট হয়ে ক্রমশ বড় হচ্ছে, তাদের আর তার সম্পর্কে জানা হয়ে ওঠে না। কারণ পরবর্তী সময়ে পড়ার মতো সময় নেই, ধৈর্য নেই, আগ্রহ খুবই কম। যেমন আমরা ঋষি অরবিন্দের কথা বেশিরভাগ ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করলে বলতে পারেন। আমি বিশেষ করে শান্তিপুরের ওখানে একটা কাজে গিয়ে 3-4 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম কলেজে পড়ে যে শ্রী অরবিন্দের নাম জানে কিনা। তার 2 জন তো বলেই দিল না, আমার ইতিহাস ছিল না, মানে ইতিহাস পড়েনি বলে শ্রী অরবিন্দের নাম জানে না। আর 2 জন বললো যে আমরা হ্যাঁ নাম শুনেছি। কারণ বইয়ে শ্রী অরবিন্দ সম্বন্ধে 2 লাইন কি 2.5 লাইন লেখা আছে, তার বাইরে কিছু জানে না। জানানোর কোনো উপায় নেই, তাদের দোষ নেই, তারা জানতেও পারে না। আর কেউ ইচ্ছা করে জানলে সেটা অন্য ব্যাপার। আজকে এই এত কথা বলছি এই জন্য, সমাজটা পাল্টিয়ে গেছে। সমাজের সম্পর্কে নজরুল সারা জীবন ধরে যার বিরুদ্ধে লিখে গেলেন, বলে গেলেন, একদিকে সাম্প্রদায়িকতা, অন্যদিকে সাম্রাজ্যবাদ, সেই সাম্প্রদায়িকতার বিষয়টা কতটা মানে বিষবৃক্ষ সৃষ্টি করতে পারে, একটা জ্বলন্ত উদাহরণ আমার জীবনে আমি আপনাদের বলি। গল্প মানে ঘটনা। আজ থেকে 5-6 বছর আগে আমি দক্ষিণ ভারত যখন গেছিলাম, আমাদের সাথে আরো অনেকেই ছিলেন। তার পাশে আর একটা ফ্যামিলি ছিল, তাদের গাড়িতে করে তারা যাচ্ছিলেন। আমরা রামেশ্বরমে যখন নেমেছিলাম তখন প্রত্যেকেরই ইচ্ছে হয়েছিল যে এপিজে আব্দুল কালামের বাড়িটা না দেখে যাব কেন। তা সেখানে যখন গেলাম, যাওয়ার পর দেখা গেল ওই গাড়ি থেকে যারা নামছে, 2টো ছাত্রী আছে, তারা একজন কলেজে পড়ে, একজন স্কুলে পড়ে।
তাদের মা বাবা নামছে, ওই দুটো মেয়ে বলা বলি করছে, এই যাব না যাব না, মুসলমান মুসলমান। মানে আমার কানে শোনা, আমার এমন লাগলো ভেতরে, আমি খুব অবাক হলাম যে এরা একটা বিখ্যাত বাড়ির দুই মেয়ে। এবং আরো খারাপ লাগলো যে তাদের মধ্যে একজনের বাবা মা দুইজনেই স্কুল টিচার। তাদের এটা একটা ছবি, মানে একটা দৃষ্টান্ত যে এপিজে আব্দুল কালাম সম্পর্কে এরকম যে কথা বলতে পারে, তাহলে আমাদের ওদের দোষ দেব না। আমাদের বাড়ি থেকে কিভাবে সঞ্চালিত হয়ে সেটা তাদের মধ্যে গেছে, এই ব্যাপারটাই আমি বলতে চাইছি। তা কাজী নজরুল ইসলাম তার সারা জীবন, যেটা নিয়ে তিনি সারা জীবন বললে আমরা যেটা বুঝি অত্যন্ত ট্র্যাজেডিক ব্যাপারটা, যেটা রবীন্দ্রনাথ এক সময়ে সত্যিই একটা দৈববাণীর মতোই তিনি বলেছিলেন যে খ্যাপা তুই প্রস্তুত হো, তোর জীবনে শেলি কিটসের মতো একটা বিরাট ট্র্যাজেডি আছে, প্রস্তুত হো। রবীন্দ্রনাথ নাকি কাজী নজরুল ইসলামকে বলেছিলেন, নজরুল তার এক বন্ধুকে চিঠিতে লিখছেন। ট্র্যাজেডিটা কি? ওইরকম একজন মানুষ, তার সৃষ্টিশীল জীবন মাত্র ধরুন এই যতদিন বেঁচেছেন ৭৮ বছরের মধ্যে ৩৪ বছর নির্বাকায়নের অনাবাদী যুগ। যে সৃষ্টি মুখর ছিল, যে কবছর যেভাবে সৃষ্টি করে গেছেন, ওই মানুষটার পরবর্তী ৩৪ বছর ৪২ থেকে ৭৬ সাল পর্যন্ত ২৯শে আগস্ট দেহ রাখেন, এই সময়টাই অনাবাদী নির্বাকায়নের সময়, দারুণ কষ্টের। তার রোগ কেউ ধরতে পারছেন না, কেউ বলছেন পিক্স হয়েছে, কেউ নার্ভের রোগ বলছেন। ভিয়েনা গেছেন, ইংল্যান্ড গেছেন, জার্মানির বনে গেছেন, এখানকার অনেক জায়গাতে তো গেছেনই, কেউ তার অসুখ ধরতে পারেনি। শুধু তাই নয়, তার স্ত্রী যেহেতু হিন্দু রমণী বিয়ে করেছিলেন আশালতাকে, পরে নাম দিয়েছিলেন উনি প্রমীলা, হিন্দুরাও দেখতে পারতেন না, মুসলমানরাও দেখতে পারত না। এইরকম একটা বিষয়ের মধ্যে, ব্যাপারের মধ্যে দিয়ে তাকে চলতে হতো। তা আমরা যেহেতু নৈহাটিতে থাকি, নৈহাটির একটা কথা বলি, কারণ বিশেষ কিছু বলার তো সুযোগ নেই, সময় কম। নৈহাটিতে যে শ্যামাসুন্দরী তলা দেখছেন, শ্যামাসুন্দরী তলার ওই চাতালে এখন মন্দিরের বাইরেটা অনেকটা পাল্টিয়েছে, মূর্তিটা একই রয়ে গেছে। তো ওখানে মিত্রপাড়াতে খগেন্দ্রনাথ ঘোষ নামে এক ভদ্রলোক ছিলেন, ওই বাড়িতে নজরুল ইসলামের নিয়মিত যাতায়াত ছিল। এবং এখানে ওই শ্যামাসুন্দরীর ওই মন্দিরের চাতালে বসে নজরুল এমনও হয়েছে যে ঘন্টার পর ঘন্টা ওই মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকতেন। এবং ওখানে একটা বিখ্যাত গান, ওই যে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, ওই গানটা ওই শ্যামাসুন্দরী তলার ওই মন্দিরে বসে লেখা। ও কালো না, সেটা তো কালো মেয়ের পায়ের তলায় দেখে যে আলোর নাচন, সেটা না। বলের জবা বল, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, একটা গান আছে দেখবেন। হ্যাঁ, তা সেই গানটা উনি ওখানে বসে লিখেছিলেন। আর এটা খুব দায়িত্ব নিয়ে বলা যায় যে নজরুলের মতো মানুষ হিন্দু শাস্ত্র যেরকম পাঠ করেছিলেন, আমাদের হিন্দু হয়েও অনেকে তার ধারে কাছে থাকেন না, আমরা অতটা খোঁজ রাখি না। উনি যেভাবে শ্যামাসঙ্গীত বা বৈষ্ণব সাহিত্য যেভাবে পাঠ করেছেন, যেভাবে লিখেছেন, এটা অবাক লাগে যে একটা মানুষ কিভাবে অনুসন্ধান করলে এরকম জায়গায় যেতে পারে। তার সমস্ত কবিতার মধ্যে একটা বিদ্রোহের ভাব, তাকে বিদ্রোহী কবি তাকে হতে হয়েছিল। ইংরেজ সরকার সে সময়ে তার অনেক বইকে ব্যান্ড করেছিলেন, সে তো সে সময়ের ঘটনা আছেই, কিন্তু তার জীবনটা অত্যন্ত ট্র্যাজিক। তার যে স্ত্রী, একটা শেষ সময়ে দেখা যাচ্ছে যে সেও পঙ্গু হয়ে গেছে, তার পক্ষাঘাতগ্রস্ত এমনই অবস্থা হয়েছে যে সে বসতে পারে না ঠিক মতো। একটা খাট মতো আছে, সেই খাটটার একটা দিক দুটো পায়া ছোট করে নিচু করা হয়েছে, সেই নিচুর অংশটাতে তার নিম্নাঙ্গ ঠেকিয়ে উনি সবজি ফল এসব কাটতেন। নজরুল তো খুব ব্যস্ত ছিলেন সে সময়, আসতে যখন
বাড়িতে যদি যারা থাকতো তাদের দিয়ে উনি যাতে তার অযত্ন না হয় সেই চেষ্টা করতেন। মানে এইরকম দৃশ্য দেখলে চোখে জল চলে আসে। এরকম একটা স্বামী স্ত্রীর অবস্থাটা এরকম। হঠাৎ করে 42 বছর বয়সের সময় দেখা গেল তার 42 সালেই বলা যেতে পারে, সেটা পক্ষাঘাত, সেই ব্যাপারটা বোঝা গেল, অসুস্থতাটা বোঝা গেল। আরো বেতারে যে সমস্ত কাজ করতেন, বেতারে প্রচুর অনুষ্ঠান করেছেন, সেই সময় সেরকম করতে করতে একদিন দেখা গেল যে তার গলা রুদ্ধ হয়ে আসছে, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, বাড়ি চলে আসতে হলো। কিন্তু তার আগে এটা খুব ভালো লাগে একটা বিষয়ে, রবীন্দ্রনাথের সাথে তার খুবই সুসম্পর্ক ছিল। অনেকেই, বিশেষ করে সজনীকান্ত দাস বা শনিবারের চিঠির সম্পাদক বা ওই সময় মহিতলাল মজুমদার এবং অনেক বিখ্যাত ব্যক্তি নজরুলকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন সে সময়ে। কিন্তু রবীন্দ্রনাথ অদ্ভুত ভালোবাসতেন কাজী নজরুল ইসলামকে, এবং তিনি তার কিছু বইপত্র উৎসর্গ করেছিলেন, যারা নাটক উৎসর্গ করেছিলেন। তা সেখানেও ওই বিদ্রোহী লেখার পরে উনি গেছিলেন শান্তিনিকেতনে, এবং একটা কথা বলতেন, দে গরুর গা ধুইয়ে, খুব এই কথাটা ব্যবহার করতেন আর কি। তা এইসব কথাগুলো হতো ওদের মধ্যে, আর স্নেহের একটা ব্যাপারটা ছিল। কিন্তু রবীন্দ্রনাথ যখন 1941-এ 7ই আগস্ট দেহ রাখলেন, তখন উনি সাথে সাথে ওই বিখ্যাত কবিতা রবি হারা লিখলেন। শুধু তাই নয়, ওখানে ইলা বসুর সঙ্গে একটা গানও তিনি সাথে সাথে তখন রচনা করে গিয়েছিলেন দুজনে একসঙ্গে, যে ঘুমাইতে দাও শ্রান্ত কবিরে, জাগায়ও না জাগায়ও না, এরকম বিষয় বলেছিল। এবং তিনি তো বিদ্রোহী কবিতা কে না শুনেছে আমাদের মধ্যে, এবং এখন কম উচ্চারিত হয়। আগে তো এমনি উৎসব অনুষ্ঠানে, পুজো প্যান্ডেলে তো খুব কবিতা, সব্যসাচীর কণ্ঠে আমরা এটা শুনতাম। সেটা শুনলে সত্যি সত্যিই ভেতরে একটা অন্যরকম উন্মাদনা জাগে। তা এই যে মানুষের উৎসব হয়ে গেল, গণতন্ত্রের উৎসব আমরা বলি, আমাদের এই যে ভোটে পরিবর্তন এসে গেল, মানুষই পরিবর্তন করলেন। কাজী নজরুল ইসলামেরও পক্ষপাতিত্ব ছিল মানুষের প্রতি, যে আমরা আগে কি করি, আমরা এখন এমন একটা জায়গায় এসেছি, কারোর রাস্তায় কেউ বিপদ হলে দেখা যায় আমরা আগে জানতে চাই যে সে কি পার্টি করে, আমি যে পার্টির সে পার্টির কিনা, তা না হলে ওকে হাত ধরে তুলবো না, সে পড়ে গেছে তাকে তুলবো না, এরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা এসে পড়েছি। তা উনি তো কান্ডারি হুঁশিয়ারে বলেই দিয়েছিলেন যে ওই যে কে ডুবে যাচ্ছে, হিন্দু দেখবে না মুসলিম দেখবে না, তাকে বাঁচাবে। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবেছে মানুষ, সন্তান মোর মার। এই যে দৃষ্টিভঙ্গি, এটা শুধু কথার কথা নয়, লেখা দিয়ে শুধু প্রকাশ করেছেন তা নয়, আজীবন নিজের জীবন দিয়ে সেটা তিনি প্রমাণ করে গেছেন। দু একটা উদ্ধৃতি দিয়ে আমি এখান থেকে যাব আর কি, সেটা বলি। কি করে জানতে পেরেছিলেন জানি না, তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন উনি গেছিলেন। আর একবার মুসলিম সাহিত্য সমিতির জুবিলি উদযাপন হচ্ছে, সেই সময় ওনাকে সভাপতি করে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তো উনি সৃষ্টিশীল অবস্থায় রয়েছেন। তখন একটা প্রবন্ধ লিখেছিলেন, যদি বাঁশি আর না বাজে, ইফ দ্য ফ্লুটস সাউন্ড নো মোর। একসাথে তিনটে অনুবাদ পাওয়া যায়, একটা বাংলাতে আছে, ইংরেজি এবং হিন্দি, তিনটেতে পাওয়া যায় এইরকম। তা বাঁশি যদি না বাজে, উনি জানতে পারলেন কি করে? উনি ভেতরে অসুস্থতাটা মনে হয় চেপেও রেখেছিলেন, এটাও হতে পারে, উনি কি বুঝতে পারছিলেন? নাহলে 34টা বছর উচ্চারণ করা তো 1 সেকেন্ডে হয়ে যায়, কিন্তু 34টা বছর নিজের জীবন দিয়ে যদি একবার কল্পনা করি যে ওইরকম একটা মানুষকে ওইভাবে যন্ত্রণা সহ্য করে 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 যেতে হলো, এটা আমাদের খুব পীড়া দেয়, প্রত্যেককেই পীড়া দেবে যার মধ্যে মনুষ্যত্ব বা মানবত্ব আছে। তা সেখানে উনি লিখছেন, যদি বাঁশি আর না বাজে, সেটা তারিখটা ছিল, সেটা হচ্ছে 1941 সাল। যিনি বোবা হয়ে যাচ্ছেন প্রায়, তার আগে বলা যেতে পারে, যে যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন,
বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। তা লিখছে, আমি বলতে চাইছি একটা কথা, যে 1941 সালের 5 এপ্রিল এটা লিখছেন, আর উনি 76-এর 29 আগস্ট চলে গেলেন। এই যে শেষ লাইনটা লিখলেন, আমি অভিমানে, নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম, সেটা জানি না ওই রকম একটা সভা সমিতি থেকে বিদায়, নাকি ওর সেই সৃষ্টিশীল জীবন থেকে তাকে বিদায় নিতে হচ্ছে, এটা তার অন্তরে জেগেছিল কিনা, এরকম কথা তিনি আগে একবার বলে গিয়েছিলেন আর কি। আর একটা কথা শোনাই, সেটা হচ্ছে যে এই যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মসজিদ মন্দির নিয়ে তার অনেক লেখা আছে, আমি দু একটা সামান্য সামান্য অংশ একটু শুনিয়ে দিই, তাহলে একটু আমাদের বুঝতে সুবিধা হবে। হিন্দু মুসলমান চরম আত্মঘাতী, রোষানলে দিগ্ভ্রান্ত, এটা এখনো সমান প্রাসঙ্গিক। আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চল বলা যায়, এখন বেলডাঙ্গা থেকে 8 কিলোমিটার ভেতরে ঝাউবানা বলে একটি গ্রামে এখন আমি যাই, আমার মা জীবিত, ভাইয়েরা রয়েছেন, সেখানে গেলে আমরা প্রায়ই আপনারা খবরের কাগজে যেটা দেখেন। আরেকটা বিষয় মনে রাখবেন, ওখানে যা অত্যাচার হয় ওখানকার সংবাদপত্রে বা এখানকার সংবাদপত্রে সেগুলো প্রকাশ হয় না, যে কোনো কারণেই হোক সেটা এদিকে আসে না, এরকম ঘটনা। এটা একবারে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যেন বিবাদ বেঁধে যেতে পারে বলে বোধহয় সরকারি স্তরে এটা নিষেধ করা আছে। আমি যেহেতু ওখানেই বাড়ি আমার, সেই জন্য আমি এটা জানি। তা সেখানে বলছে, হিন্দু হিন্দু থাক, মুসলমান মুসলমান থাক, শুধু একবার এই মহাগগনতলের সীমাহারা মুক্তির মাঝে দাঁড়াইয়া মানব, তোমার কণ্ঠে সেই সৃষ্টির আদিম বাণী ফোটাও দেখি, বলো দেখি আমরা মানুষ। মহাযুগে একবার গণ্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বলো যে তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, হিন্দু নও, মুসলমান নও, তুমি মানুষ, তুমি সত্য। যাক, এটা আর সময় নেব না, শুধু রবীন্দ্রনাথ আর একটা কথা ওনাকে বলেছিলেন, সেটা খুব গল্প করতেন। উনি আর একটা প্রবন্ধ লিখে শেষ লাইনে লিখেছেন এই জন্যই, তিনি যখন যাচ্ছেন হেঁটে, রবীন্দ্রনাথ বলেছিলেন, দেখ যে ন্যাজ বাইরে, ন্যাজ কথাটা দৈত্য ন্যায় জফলা আকার দিয়েই লিখেছেন, মানে ন্যাজ, লেজকে উনি ন্যাজ বলে লিখেছেন, যে ন্যাজ বাইরে তাকে কাটা যায়, কিন্তু যে ন্যাজ ভেতরে তাকে তো কাটা যায় না। তা মানুষের ওই যে কারো কারো ন্যাজ গজাচ্ছে, তা সেখানে নজরুল লিখছেন যে দেখা গেল একদিন তিনি হেঁটে যাচ্ছেন রাস্তায়, একটা বলদ যাচ্ছে, তা বলদটার লেজ যে কোনো কারণে খসে গেছে, অনেক সময় হয় না যে রোগগ্রস্ত হয়ে বা কিছু হয়ে লেজটা খসে গেছে। আর তারই এক বন্ধু স্থানীয় লোক বিলাতে পড়াশোনা করে এসেছে, বিলাত ফেরত দিয়ে দেখছে সে মাথা কামিয়েছে, কিন্তু তার ভেতরে একটা বিরাট টিকি রয়েছে, টিকি। তা উনি লিখলেন লাস্ট লাইনে ওই প্রবন্ধটার, যে পশুর ন্যাজ খসছে আর মানুষের গজাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন। প্রথমেই বিদ্রোহী কবি নজরুলকে আমার প্রণাম জানাই। যারা উপস্থিত আছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। একটু আগে ভাতৃপ্রতিম বা ভাতৃসম, যেহেতু দাদা আমাকে বলে, বুদ্ধদেব খুব ভালো বলে গেছে, ভীষণ ভালো লাগলো। আজকে আমি ভেবেছিলাম যে জাতের নামে বজ্জাতে এই কবিতাটা আবৃত্তি করব। এটা পুরো মুখস্থ হয়নি, তাই আমি কবিতাটা নিয়ে এসেছিলাম, রাস্তায় পড়ে গেছে। তা যাই হোক, আমি একটা মোটামুটি মুখস্থ আছে, দু এক জায়গায় আটকে যেতে পারে, এই জন্যেই আমি একটা অন্য কবিতা করছি। কুলি মজুর।
দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ ভুলে গেল, সরি আবার একটু বলছি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দদিচিদের হাত দিয়ে ওই বাষ্প সকটে চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে, ওই পথ ওই বাষ্প সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে তব বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে থেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদ রজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি। একজন দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। নমস্কার। বাহ, রবীন্দ্রনাথ বসুকে। এবার আবৃত্তি পরিবেশন করছেন সোমনাথ মুখার্জি। মনতা প্রস্তুত থাকবে, মনোজ গাঙ্গুলি সামনে চলে আসবে, ডক্টর মনে বসে আসবেন। দেখি এদিকে একটু তাকাও, এটাই থাকবে, আবৃত্তিটা থাকবে। হয়ে গেল। হ্যালো হ্যালো, আজ এই সুন্দর সন্ধ্যায় সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম। দুখু মিয়া, কাজী নজরুল ইসলাম আমার গানের গুরু। আমি ওনাকে প্রায় প্রতিদিনই, যেরকম সবাই একটুখানি ফুল বেল পাতা দিয়ে পুজো করে, আমি ওনাকে সেই চোখে দেখি, সেইভাবেই পুজো করি। ওনার সৃষ্টি তো অসীম, অনন্ত, অনেক কিছু আমরা জানি না। যাই হোক, একটি গান আমি পরিবেশন করব, ওনার সুরারোপ করা।
রাগ পটমঞ্জরি কাফিঠাট কেন্দ্রিক। গানটা কেউ বলে প্রকৃতি পর্যায়, কেউ বলে কাব্যগীতি। যাই হোক, প্রকৃতির সাথে প্রেম তো একটা মিলিত, তাদের সম্বন্ধ সম্পর্ক আছেই। রাগ পটমঞ্জরির উপরে। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসন্ত এলো, মন হলো সরস প্রিয় দরস মনোহর। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসন্ত এলো, ভুবন হলো সরস প্রিয় দরস মনোহর। আসিবে তুমি। অনান্তে পবন অশান্ত হলো তাই, অনান্তে পবন অশান্ত হলো তাই, কোকিল কুহরে ঝরে গিরিজির ঝরিণীর ঝড় ঝড়। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি। ফুল জামিনী আজি ফুল সুবাসে, ফুল জামিনী আজি ফুল সুবাসে, চন্দ্র অতন্দ্র সুদীপ আকাশে, আনন্দিত দীপান্বিত অম্বর। ফুল জামিনী আজি ফুল সুবাসে, চন্দ্র অতন্দ্র সুদীপ আকাশে, আনন্দিত দীপান্বিত অম্বর। আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসন্ত এলো, ভুবন হলো সরস প্রিয় দরস মনোহর। আসিবে তুমি। মালকে বিতানে পাখি পিউ পিউ বলে, মালকে বিতানে পাখি পিউ পিউ বলে, মালকে বিতানে পাখি পিউ পিউ বলে, অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ লহর তোলে। এদিকে শুনিয়াজ আসিবে রাজাধিরাজ, প্রিয়তম সুন্দর। আসিবে তুমি
এলো আনন্দে বনে বসন্ত এলো ভুবন হলো সরসা দরসা মনোহর শিবে তুমি আসিবে তুমি আসিবে তুমি। আজকে গানের বান এসেছে আমার মনে, আজকে গানের বান এসেছে আমার মনে, আজকে গানের বান এসেছে আমার মনে, আজকে গানের বান এসেছে আমার মনে। যাক না যাক না নিশি গানে গানে জাগরণে, আজকে গানের বান এসেছে আমার মনে, আজকে গানের বান এসেছে আমার মনে। মন ছিল মোর হাওয়ায় হাওয়ায়, মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ খাওয়া, পাতার তলে পথার কুড়ি, পাতার তলে পথার কুড়ি, ফুটল অধীর বসনে, পাতার তলে পথার কুড়ি, ফুটল অধীর বরষণে, আজকে গানের বান এসেছে আমার মনে, আজকে গানের বান এসেছে আমার মনে। এই কথারি মুকুল গুনে সুরের সুতোয় গেঁথে, সেই কথারি মুকুল গুনে সুরের সুতোয় গেঁথে, কারে যেন পরাতে চায়, কারে যেন চায় পরাতে, কাহার চায় কাছে পেতে, আর যেন চায় পরাতে, কাহার চায় কাছে পেতে। জানি না সে কোন গহনে নিষেধ জাগে গান শোনে, জানে না সে কোন গহনে নিষেধ জাগে গান শোনে, না দেখা মোর চোখের চাওয়া আবেশ জানায় মোর নয়নে, না দেখা মোর চোখের চাওয়া আবেশ জাগায় মোর নয়নে, আজকে
ধন্যবাদ মনোজ গঙ্গোপাধ্যায়কে সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। এবার সঙ্গীত পরিবেশন করতে আসছে লক্ষ্মীকান্ত মন্ডল। প্রস্তুত থাকবে অজিত সরকার। বলছি যে আজকে যে কাজী নজরুল ইসলামের যে সঙ্গীত সন্ধ্যা সমরেশ বসু কক্ষে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা আমন্ত্রিত অতিথি এবং আপনারা পারফরমেন্স করলেন, বক্তব্য রাখলেন, আজকের উপলব্ধি কী বলবেন? উপলব্ধির ক্ষেত্রে একটা কথাই বলতে হয় যে আমি বলছিলাম একটু আগে, আমাদের সমাজটা এমনই হয়ে যাচ্ছে যেখানে আমাদের তো ওখানে অনুষ্ঠান করার জায়গা নেই, এরকম একটা জায়গা নিয়ে অনুষ্ঠান করতে গেলে টাকা লাগছে এত, কিন্তু সেই পরিমাণে লোক একদমই লোক নেই। মানে মানুষের যারা আসছে তারাও নিজেরটা হয়ে গেলে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। কোনো অনুষ্ঠানকে সফল করার জন্য বা জানার জন্য কোনো অনুষ্ঠান হয় না। যখন আলোচনা কেউ করে, আলোচনার মধ্য দিয়ে তো মানুষ জানতে পারে, শোনে, তখন মানুষ অন্য কাজে করে, অন্য জায়গায় আমরা দেখেছি। তবে তবুও যারা আপনাদের মতো মানুষ যারা হাল ছাড়েনি, তারা আছে বলেই এইসব অনুষ্ঠানগুলো হচ্ছে, তা নাহলে কিন্তু আরও অন্ধকারে চলে যাবে সব। তবু তো এটা ধরে রাখা হচ্ছে, আপনারা চেষ্টা করেন, কিশোরদা আপনি এরা তো অনুষ্ঠানগুলোই করার চেষ্টা করেন এভাবে, এবং করা যে কতটা দুরূহ। আমি যেহেতু অনুষ্ঠান করি মাঝে মাঝে, অন্যান্য ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ নিয়ে আমাদের প্রোগ্রাম, তখন বুঝতে পারি যে একটা অনুষ্ঠান বাইরে এরকম করে করা কতটা দুরূহ, সব দিক থেকেই দুরূহ। আপনার নামটা? আমার নাম ডক্টর বুদ্ধদেব মণ্ডল। আপনি বলুন, কী বলবেন আজকের এই অনুষ্ঠান? বলেন, কিছু বলেন। এটা তো আজকাল আর হয় না, অনেকেই জানে না। তোমার আর পিছনে চলে এটা ঠিক আছে, দরকার আজকে কেমন লাগলো আপনার? আরও লোকজন থাকলে ভালো হয়। প্রতি অনুষ্ঠানেই তো আপনি থাকেন, হ্যাঁ প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানেই তো আপনি যুক্ত থাকেন। হ্যাঁ, প্রায় থাকে, প্রায় বলে জানতে বললেন না? হ্যাঁ আমি জানি, ঠিক তো বলে দেয়। বলুন, কী বলবেন আপনি? দীর্ঘদিন ধরে গান বাজনা করছি, রবীন্দ্র নজরুল আমার সাথে দেখো শারীরিকভাবে একটু হয়ে পড়েছি, যার জন্য মনে ইচ্ছে থাকলেও পারফর্ম করবার মতো অবস্থায় নেই। ওরা বললো অনেকভাবে এক একটা অন্তত গান করি, কিন্তু আজকে মনের ইচ্ছে মনে রেখেই তবুও নজরুলকে শ্রদ্ধা জানাতে এইটা আমি কার্পণ্য করিনি, আমি এসে আপনার নামটা বলুন। বিনয় চক্র। আপনার নামটা? ডক্টর মিনময় মুন্সি। ডক্টর মিনময় মুন্সি। আপনি কী বলবেন? আচ্ছা, আমার বলার কিছু নেই, যা হচ্ছে। তবে এই যে লোক কম বেশি, তবে জোয়ার ভাটা অনেক দেখলাম। প্রায় আমি 29 বছর ধরে স্বামীকে জন্মদিবস পালন করি। মানে কোনো সময় অনেক প্রচুর উৎসাহ পাই, কখনো একটু ভাটার টান আছে, হতাশ হতে নেই, এর মধ্যেই চালিয়ে যেতে হয়। এবং আমরা যদি ধরে না রাখি তাহলে হারিয়ে যাবে, ধরে রাখতে হয়, সব তো হাতিয়ে ধরে রাখতে। আপনার নাম? ডক্টর সত্যরঞ্জন। আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। যত জানি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে, আমার নামে লাগলো আগুন আমার দেহ কাটিতে। ভক্তি আমার ধূপের মতো উঠতে ওঠে অবিরত, ভক্তি আমার ধূপের মতো উঠতে ওঠে অবিরত, শিবলোকে দেখতে উঠে, শিবলোকে
হলো ফুল হলো পবিত্র সেই ফুল সুবাস মার হাসি মুখ চিত্রে ভাসে মার হাসি মুখ চিত্রে ভাসে চন্দ্র সম নীলাকাশে মা সব কিছু মোর পুড়ে তবে চিরতরে ভস্ম হবে মা সব কিছু মোর পুড়ে তবে চিরতরে ভস্ম হবে মা মার ললাটে আঁকো দিল মার ললাটে আঁকো দিল সেই বস বিভূতিতে বিভূতিতে মা আমার নামে লাগলো আগুন আমার দেহ কাটিতে আমার নামে যত জানি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে মা শ্যামা নামে লাগলো আগুন শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ কাটিতে মা ধন্যবাদ লক্ষ্মীকান্ত নন্দীকে। এবার সঙ্গীত পরিবেশন করবে অজিত সরকার। খালি হয়ে গেছে। চাঁদ হেরিছে চাঁদ মুখতা সরসী আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতা সরসী আর শীতে চুপে তরঙ্গ বাসনা অঙ্গ চুপে তরঙ্গ বাসনা অঙ্গ সে অঙ্গ পরশিতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী
ফিরিছে রজনী রজনী জাগিয়া চকরু তলা চাঁদের লাগিয়া ফিরিছে রজনী রজনী জাগিয়া চকরু তলা চাঁদের লাগিয়া कहाँ पीऊँ कहाँ डाकिछे पापिया कहाँ पीऊँ कहाँ डाकिछे पापिया कुंदिरे आदारिते चाँद हिरीछे चाँद मुखोद्वार सरोषे আর শীতে চাঁদ হিরিছে চাঁদ মুখোদ্বার সরসে আর শীতে না জানি সজনী কত যে রজনী কেঁদেছে চকুরি পাপিয়া না জানি সজনী কত যে রজনী কেঁদেছে চকুরি পাপিয়া হেরেছে শশীরে সরসী মুকুরে কেঁদেছে হেরেছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া మదనిద సానిద మపధ మపగ మరే సా গা আর নি কোমল বাকি সব শুদ্ধ পর্দা কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরোহিণী রোহিণী ধরণী কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরোহিণী রোহিণী ধরণী অবশ্য আকাশ দিবস ধরণী কাদানিয়া চাঁদিনী রে চাঁদ বেরিয়েছে চাঁদ মুখোদ্বার সরসে আর শীতে
দারচিনি দ্বীপে হাতের সোনার রাখি আমার হাতে পরালে তোমার হাতে সোনার রাখি আমার হাতে পরালে আমার বিফল বনের কুসুম তোমার পায়ে ঝরালে তোমার হাতে সোনার রাখি আমার হাতে পরালে তোমার হাতে সোনার রাখি আমার হাতে পরালে খুঁজেছি তোমায় তারার চোখে কত সে গ্রহে কত সে লোকে খুঁজেছি তোমায় তারার চোখে কত সে গ্রহে কত সে লোকে আজকে তৃষিত মরুর আকাশ আজকে তৃষিত মরুর আকাশ বাদল মেঘে ভরালে তোমার হাতে সোনার রাখি আমার হাতে পরালে দূর অভিমানে স্মৃতি কাঁদায় কেন আজি গো মিলনবাসী সহসা উঠে ভৈরবীতে বাজি গো এনেছো হেলা দিয়েছো ব্যথা মনে কেন আজি পরে সে কথা এনেছো হেলা দিয়েছো ব্যথা মনে কেন আজি পরে সে কথা মরণ বেলায় কেন গলায় মরণ বেলায় কেন গলায় মালার মতন
হাতে পরাণে। টাকা এই মুখ ঢেকে গেল, নিচে নিচে নামিয়ে দে। এদিকে তাকাও। ঠিক আছে, তোরা জলু ফুলটুলি এখন মানদান করছেন সঙ্গীত শিল্পী অজিত সরকার। এবার অমরেশ চক্রবর্তী মাল্যদান করবেন, হরিনারায়ণ চক্রবর্তী মাল্যদান করবেন। বন্ধু ছবিগুলো তুলে রাখছে, তোমাদের অ্যালবামে পাঠিয়ে দেবে। টাকা এদিকে জুতো খুলে হাতটা নামা, জুতো খুলতে হবে, হাতটা নামা, একটু মুখ বুজুর্গে হয়ে যাচ্ছে না মানে, নিচে প্রণাম। কাজী নজরুল ইসলামের আজকে স্মরণে যে সঙ্গীত সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সমরেশ বসু কক্ষে, কী বলবেন আপনার উপলব্ধিটা আজকে? কাজী নজরুলের উপরে এখানে গান হলো, বক্তব্য হলো, ভালো, যেটুকুনি হচ্ছে খুব ভালো লেগেছে। তবে আজকাল এটা দেখা যাচ্ছে যে এই অনুষ্ঠানগুলো একটু সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তবুও এখানে কিছু অসময় সরকারের পক্ষ থেকে যে চালিয়ে যাচ্ছে, এটা ওটা ধন্যবাদ। সারা বছরই একটু প্রোগ্রাম করে এবং সকলেই আমরা উপস্থিত থাকি, ভালো লেগেছে, অনুষ্ঠান ভালো লেগেছে। কী নাম আপনার? ডক্টর রবীন্দ্রনাথ। আপনি একটু বলেন, কী বলবেন? এসেছে যখন অংশগ্রহণ করেছেন বলুন। কাজী নজরুল ইসলামের যে আজকে অনুষ্ঠানটা হলো, আমি এসেছি অনেক ওয়েট করে, কিন্তু আমার খুবই ভালো লেগেছে প্রোগ্রামটা দেখে, খুবই ভালো লাগে। মানে পুরোটা না থাকতে পেরে একটু আপনার দুঃখ পাচ্ছেন। কী নাম আপনার? কৌশিক ভট্টাচার্য। আগামী দিনে আবার ভালো করে বেশি করে দেখবেন সময় পেলে পরে। ঠিক আছে। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।